আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 37 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। দিনের পর দিন স্কুল কলেজের ছাত্ররা নেশাদ্রব্যে আসক্ত হয়ে পড়েছে। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন রাত নেশায় ডুবে আছে। অন্যদিকে ছোট ছোট বাচ্চা মেয়েরাও উধাও, কম বয়সী সুন্দরী মেয়েদেরও পাওয়া যাচ্ছে না। চারিদিকে হাহাকারে চিৎকার ব্যতীত কিছু কানে এলো না। তদন্তের পর অফিসার রায়ের খুনের পেছনে কারা আছে জানা যায়নি। সমীরকে সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিলেও একদিন কে বা কারা জামিনে ছাড়িয়ে নেয়। এরপর সমীর দেশে নেই আর। সেদিন রাতেই শুভ আর দাদিও খানবাড়ি থেকে বেপাত্তা। অনেক খুঁজেও মিলল না তাদের হদিশ। তবুও থেমে নেই কালোবাজারি কর্মকাণ্ড। বর্ডার গার্ড নতুন করে নিয়োগ করা হয় দেশ থেকে কিংবা বাহির থেকে আনা নেওয়ার উপর ছিল জোরালো সতর্কবার্তা। এতে অনেক কোটি টাকার ড্রাগস আর মেয়েদের উদ্ধার করা হয়েছে। চারিদিকে তখন তোফাজ্জল খানের সুনাম আবার ছড়িয়ে গেল। তারিফ খান নিজে বর্ডার গার্ডের কাজকর্ম পর্যবেক্ষণ করতেন। এমপি হয়ে তোফাজ্জল মন্ত্রীর উপর ছুরি ঘোরানো বোধহয় সবার পছন্দের ছিল না। তাদের মধ্যে কাদের মোল্লার নাম যেন ঝলমল করছে। তারপর বলল, মিস্টার খান, আপনি আমাদের কাছে নাক বেশি গলিয়ে নিচ্ছেন না তো? তারিফ খান বলল, নো স্যার, আমি মনে করছি জনগণের সুরক্ষার জন্য আপনাদের সাহায্য করা কর্তব্য। কাদের মোল্লা বলল, কিন্তু কর্তব্য যখন আপনার, তখন আপনি অর্ডার করেন কি করে, আর নতুন গার্ড নিয়োগ করেন বা কি করে? তারিফ খান বলল, আপনি ভয় পাচ্ছেন নাকি স্যার? কাদের মোল্লা বলল, কি বলতে চাচ্ছেন মিস্টার খান? তারিফ খান বলল, কিছু না, জাস্ট বললাম। তবে এই নতুনদের কারণে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে। কাদের মোল্লা রাগ তরতর করে বেড়ে গেল, তবে সবার প্রকাশ করলো না। তোফাজ্জল খান তারিফের মাধ্যমে এভাবেই কাজ চালিয়ে গেল আরো 1 বছর। কলিং বেলের শব্দে সিমরান দরজা খুললো। তারপর বলল, কাকে চাই? ও বলল, তোফাজ্জল খানকে। সিমরান খান বলল, বাসায় নেই এখন। উনি আবারও বললেন, উনি বেঁচে নেই আর। পায়ের তলার মাটি যেন কেঁপে উঠলো। লোকটা সরে যেতে খাটের উপর শুয়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো তোফাজ্জল খানের লাশ দেখে চিৎকার দিয়ে উঠলো সিমরান। সিমরানের কান্নার আওয়াজে দৌড়ে আসলো সবাই। সকালে সুস্থ মানুষ বের হয়েছে, অথচ দুপুরে লাশ হয়ে ফিরলো। বাসায় তখন 3 ছেলের কেউ উপস্থিত নেই। 2 নাতি ফায়েজ আর উজ্জ্বল তখন স্কুলে, আজ তাদের রেজাল্ট দিবে। উৎসব লেগে থাকতো যে বাড়িতে, আজ সেখানে কান্নার রোল পড়ে গেল। শূন্যতা গ্রাস করে নিল পুরো খানবাড়ি। বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে এলো 3 ছেলে, কিন্তু ভাগ্যের পরিহাস, তাদের মা বাবার লাশের পাশে বসা অবস্থায় স্ট্রোক করেছে। একদিকে বাবার লাশ, অন্যদিকে মা কাকে ধরবে দিশেহারা খানবাড়ির সাহসী 3 ছেলে। কোন রকম তাইফ খান মাকে নিয়ে গেল হসপিটালে, সাথে ড্রাইভার ছিল। বাকি 2 ভাই তোফাজ্জলের জানাজার আয়োজন করছে। কেউ বাদ যায়নি। মন্ত্রী হতে নিচু শ্রেণীর অনেক লোক এলো। কাদের মোল্লার উপস্থিতি ভালো লাগেনি তারিফ খানের, কিন্তু লাশ সামনে রেখে কোনো নতুন সমস্যা সৃষ্টি করতে চাই না। কাদের মোল্লার হাতে একগুচ্ছ ফুল যেন কাটার মতো লাগলো। মুসলিম পরিবারের মৃত মানুষকে দেখে যে কেউ ফুল নিয়ে আসে না, কিন্তু কাদের মোল্লা এসেছে। লোকসমাজে এই নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তারপর বলল, শহীদের সময় মৃত্যু হয়েছে আমাদের এমপি তোফাজ্জল খানের, আর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়। কাদের মোল্লার কথায় অনেকে বাহবা দিলেও তারিফ খান ভিতরে ভিতরে ফুসছে। ভালো করে বুঝতে পারছে জনগণকে হাতের মুঠোয় করার এক নতুন পরিকল্পনা। তৌফিক খান ভাইয়ের হাত ধরে ইশারা করে শান্ত হতে। শক্তপোক্ত মানুষটা আজও ভেঙে পড়েছে। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়াটা বোধহয় কাদের মোল্লার জন্য বড় সুযোগ হয়ে দাঁড়ালো। নিজের হয়ে ঢাকঢুল পিটিয়ে ছাড়লো। তারপর বলল, আপনারা আমাদের সম্পদ। এতদিন তোফাজ্জল খান আপনাদের কথা ভেবেছে, আপনাদের সাথে পরামর্শ করে অনেক সিদ্ধান্ত নিয়েছে। আজ আমি আপনাদের মতো একা, কার সাথে পরামর্শ করব আর কে আমাকে সাহায্য করবে? বয়সে উনি বড় হলেও আমাকে তবুও সম্মান দিতেন, আমাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। আজ বড্ড শূন্য লাগছে আমার। কাদের মোল্লার প্রতিটি কথা সুয়ের মতো ফুটলো তারিফ খানের গায়ে। আজ পর্যন্ত যে জনগণের সাথে পরামর্শ ছাড়া কাজ করতো না, সে নাকি এই গরুচোর কাদেরকে ছাড়া চলতো না। এই কাদেরের যোগ্যতা আছে নাকি পরামর্শ করার মতো? তিক্ত শব্দগুলো মনের মধ্যে রেখে দিল, বের করলো না। জানাজা শেষে মাটির নিচে আজীবনের মতো শুয়ে রেখে দিল। 1 মাস পর আরজুমান বাসায় ফিরল। ঠিক, তবে চেহারা শরীর আর আগের মতো নেই। যে মানুষটির রূপ আজও জানান দিচ্ছে কত সুন্দরী সে, আর আজ 1 মাসে বৃদ্ধের খাতায় নাম লিখে নিল। এখন হাঁটার জন্য সম্বল পেল লাঠি। তারিফ খান পার্টি অফিসে যায় না অনেকদিন। এদিকে সিমরানের বারবার মেসক্যারেজ হচ্ছে। অন্যদিকে কোনো এক আগন্তুক জানালো এমপি স্যারকে খুন করা হয়েছে। এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না। তদন্তরত কোনো পুলিশের খোঁজ আর মিলল না। হঠাৎ যেন সব গায়েব। কয়েকজন পুলিশ বাড়িতে গিয়ে এটুকু জানালো, তাদের অ্যাকাউন্টে বেশ বড় মাপের টাকা আর একটা চিরকুটে লেখা ছিল, আমি এক আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, কবে ফিরবো জানি না, আশা করি এ টাকায় বেশ ভালো মতোই চলে যাবে। সময় স্বল্প, তাই আর দেখা হলো না। যোগাযোগ করার চেষ্টা করিও না, সেখানে নেটওয়ার্ক থাকে না। সেম চিরকুট আর টাকার অঙ্ক, এজন্য ষড়যন্ত্রের গন্ধ বয়ে নিয়ে যাচ্ছে। আগের কোনো পুলিশ র্যাব সেনাবাহিনীর উপর মহলের কেউ নেই। এ 6-7 মাসে সব পরিবর্তন। নতুন বর্ডার গার্ড যেন নিযুক্ত হলো। হঠাৎ সব পাল্টে গেল 1 রাতের মধ্যেই। নিজের অফিসের সামনে গিয়ে দেখে বড় তালা ঝুলানো। আশপাশ দেখলো, কিন্তু কেউ নেই। রাত এক দারোয়ান এলো। তারিফ খানকে না চিনে বলল, কি চাই? তারিফ খান বলল, তালা কেন? দারোয়ান বলল, কেউ নেই তাই তালা। তারিফ খান বলল, চাবি কোথায়? দারোয়ান বলল, জানা নেই, আমি দারোয়ান চাবিদার না। তারিফ খান বলল, রাকিব বুলবুল ওরা কোথায়? দারোয়ান বলল, ওরা কারা? তারিফ আর কথা বাড়ালো না। কল দিল, ওদের মোবাইল বন্ধ। দাঁড়ালো না, সোজা গেল বাবার অফিসে। সেখানে সবাই আছে। তারিফকে দেখে দৌড়ে এলো। তারপর বলল, ভাই আপনি? তারিফ বলল, তোরা আছিস, সব এমন পরিবর্তন কেন? লোকটি বলল, হ ভাই, সব পাল্টে গেছে। স্যারের মৃত্যুর পর কিছু আগের মতো নেই। ওই কাদের মোল্লা জনগণের মাথায় হাত বুলিয়ে তার ভাইকে বসিয়ে দিল এমপির পদে। তারিফ বলল, কি? লোকটি বলল, হ ভাই, আমরা কিছু করতে পারিনি। রেগে ভিতরে গেল তারিফ, কিন্তু দরজা পর্যন্ত গিয়ে আটকে গেল। কয়েকজন তাকে টেনে রাস্তায় নামিয়ে দিল। কাদের মোল্লার ভাই কুদ্দুস মোল্লা তখন বের হয়ে এলো। আঙ্গুল তুলে শাসিয়ে বলল, ভালো চাইলে যা এখান থেকে। আমি জানি খানবাড়ি ছেলেদের অনেক দেমাক আর সাহস, কিন্তু বাড়ির মেয়ে বউদের সম্মান নিলামে তুলতে চাইলে লাগতে আসিস। তাইফ খান হঠাৎ সেখানে আসে। তারিফ
তারিফ খান ভাইকে দেখে অবাক। তাইফ খান যখন শুনলো ভাই এমপির কার্যালয়ের দিকে যাচ্ছে, ভয়ে দৌড়ে এলো। খানবাড়ির ছেলেরা বরাবরই বাঘ, কিন্তু তাদের মেয়ে বউরা সম্মানের জায়গায় সবকিছু আগে জোর করে নিয়ে গেল তারিফ খানকে। তারপর বলল, কেন নিয়ে এলো আমাকে ভাইজান? আমি ওই কুদ্দুস মোল্লাকে আজ বুঝিয়ে দিতাম এ তারিফ খান কি। তারিফ খান বলল, চুপ কর, দরকার নেই এসবের। তারিফ খান বলল, কি বলছো? আমাদের বাবা খুন হয়েছে জানার পরও? তারিফ খান বলল, বাপরে, তোদের বাপ তো নেই, তোদের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? তারিফ খান বলল, তারিফ ভাই আমার দেখ, সিমরান গর্ভবতী, মেয়েটা কেমন ভয়ে ভয়ে আছে, কত 2 বছরেও তো কম হয়নি মেয়েটার উপর ঝড়। তারিফ খান বলল, তাই বলে আমি সব জেনে কুলাঙ্গার ছেলে হব? তারিফ খান বলল, শাস্তি দেওয়ার মালিক উপরওয়ালা, তুই কি করবি? তোর একার বাবা না, আমাদেরও আব্বা ছিল, পরিবারের বউ বাচ্চারা ভয়ে ততষ্ট, তোর কি আরো কয়েকটা লাশ দেখার শখ হলো? তাইফ খানের কথায় কেঁপে উঠলো তারিফ খান। আরো কয়েকটা লাশ দেখার শখ? এটার অসম্ভব, আর কারো মৃত্যু সহ্য করতে পারবে না সে। হঠাৎ আরজমান খান বলল, তুই যদি আরো রাজনীতি করিস তবে আমার লাশের উপর দিয়ে যাবি। সিমরান বলল, শুধু আম্মা না, আপনি রাজনীতি করলে আমি আমার সন্তানকে নিয়ে একা পরে আপনার সংসার ছাড়বো। হাঁটু ভেঙে বসে পড়লো তারিফ খান। হাসনা এগিয়ে এসে বলল, ভাইরে, আব্বাকে হারিয়েছি, এই সংসারের মূল খুঁটি নেই, এই রাজনীতি কিছু দেয়নি, কেড়ে নিল, আর হারাতে পারবো না আমরা। এই সংসার আমার সব। অনেকবার জামশেদ তালুকদার তারিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু পারেনি। জামশেদ তালুকদারের বাবাও সে সময় চতুর রাজনীতিবিদ ছিল। তোফাজ্জলের মৃত্যুতে তিনি সরাসরি কাদের মোল্লার সাথে সখ্যতা করে নেন, নিজেরও নিজের ছেলের সিকিউরিটির ব্যবস্থা করে নেন, ছেলেকে সব ঝামেলা থেকে দূরে রাখতে বন্ধুর বিয়েতে পাঠিয়ে দেন। নীল আবারও তারিফ খানকে বলল, চাচু, তাদের দাদাকে মারলো কে? তারিফ খান বলল, জানি না আমি, আমার তদন্তে তখনও কারো নাম আসেনি, তবে কাদের মোল্লা, কুদ্দুস মোল্লা আর সমীর আহমেদ ছিল। ফায়েজ বলল, তুমি অনেক সাহায্য করলে, এবার আমাদের পালা দাদার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তারিফ খান বলল, আমাদের মানে? ফায়েজ বলল, আমার আর নীল। তারিফ বলল, ফায়েজ তুই? ফায়েজ বলল, জি চাচু, আমি রাজনীতি করি না, তবে সাহায্য তো করতে পারি। তারিফ বলল, তোর কিছু হলে ঋতুর কি হবে? ফায়েজ বলল, আহ চাচু, এত চিন্তা করিও না তো, আমার কিছু হবে না, আর তোমার ঋতুর যা হওয়ার হবে সেটা ভবিষ্যতে, তোমাকে দাদা নানা দুটোই বানাবো, তোমার ভাতিজার কোনো প্রবলেম নেই। ভাইয়ের মুখে এমন কথা শুনে নীল কেসে দিল। তারিফ খানের তো চোখ ছানা ভরা। এটা তো সেই ফায়েজ যে সবসময় গম্ভীর থাকে, এমন ঠোঁট বাঁকা হলো কেন? আর এদিকে ঋতুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, তাই শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এসেছে ফায়েজ আর ঋতু। আজ 31শে ডিসেম্বর, দিনটা অন্য দিনের মতো হলেও রাতটা অন্যরকম হবে। তবে দিনের বেলায় সব আগের মতো দৈনন্দিন রুটিন মাফিক হচ্ছে। বড় গাড়ির শব্দ নেই, তবুও মানুষের আনাগোনা তো রয়েছে। সকালে ঋতুর আবদার আর ফিরিয়ে দেওয়ার সাধ্য ছিল না ফায়েজের, নিয়ে চলে এলো অন্য এক জগতে। বাপ চাচার ব্যস্ততায় মেয়েগুলো গৃহবন্দী। ঢাকা শহরের অনেক কিছু তাদের অজানা, যেমন এই জায়গাটাও কি সুন্দর। এক পাশে ছোট একটা লেকের মতো অনেকে হাত ধরে হাঁটছে, বাচ্চারা খেলছে, এক পাশে রান্না হচ্ছে, হয়তো তারা পিকনিক করছে। বছর শেষ, আজ থেকে কাল আবার শুরু হবে সে যানজট, আবারও ব্যস্ততা। চারিদিকে রসগোল্লার মতো চোখ করে আকাশ পাতাল দেখছে ঋতু, আর ফায়েজের নজর ঋতুর উপর। মেয়েটা প্রথম আবদার করলো, সম্পর্ক তো বদলে গেছে এক নিমিষেই। পাশাপাশি বসে আছে দুটি মানুষ, কোনো শব্দ নেই, অথচ মানুষের কথার আওয়াজ অনেক বেশি। বাচ্চাদের কিচিরমিচির পাখির মতো ডাক কি সুন্দর শোভা বাড়িয়ে দিল। তারপর বলল, একটা কথা বলবো ফায়েজ ভাই? ফায়েজ বলল, হুম বল। ঋতু বলল, আপনি আমায় ভালোবাসেন? ঋতুর মুখে ভালোবাসার কথা শুনে চট করে পাশে তাকালো ফায়েজ। ঋতুর দৃষ্টি মাটিতে নিবদ্ধ, ওনার কোণে আঙুল পেঁচিয়ে নিচ্ছে বারবার। মেয়েটা কাঁপছে। ফায়েজের মনে হলো হয়তো ভুল নয়তো সঠিক। তারপর বলল, কেন? এমন উত্তর আশা করেনি। তাকালো ভালোবাসার পুরুষের দিকে। ফায়েজের চোখে চোখ রেখে কাটিয়ে দেওয়ার সাধ্য নেই তার। নামিয়ে নিল চোখ, এ চোখে গভীরতার পদ্ম দিঘির মতো। ফায়েজ বলল, কি হলো বল? ঋতু বলল, আমাদের বিয়েটা তো অনাকাঙ্ক্ষিত আর অপ্রাপ্ত বয়সে, তাই। ফায়েজ বলল, ভালোবাসতে হয় নাকি? সবাই কি আর ভালোবাসে? মুখ দিয়ে আর শব্দ বেরোলো না ঋতুর, শুধু মাথা নাড়লো। ভালোবাসা ছাড়াও একসাথে থাকা যায়? ভীষণ কান্না পাচ্ছে, চোখ দুটো জ্বলছে। এখনই এক সমুদ্র জল ছড়িয়ে দিতে পারে এই সুন্দর জায়গায়। নিজেকে আটকানোর হাজারো চেষ্টা, ঠোঁট কামড়ে ধরেছে, তবুও যেন হার মানছে সব। চোখ লাল হয়ে যাচ্ছে, আর কি সহ্য হয়? হাত পা ছুড়ে একটু কান্না করা শ্রেয় বোধ হয়। কান্নারত কণ্ঠে বারবার বলতে ইচ্ছে হলো, কেন ভালোবাসেন না আমায়? আমি তো বাসি, আপনিও বাসেন, তবেই তো ভালোবাসার এই পবিত্র সম্পর্কে আমাদের একটা কুড়ে ঘর মিলুক। ফায়েজ দেখছে একটা ছোট ছানা পাখি কি করে নিজের ভালোবাসার মানুষকে চাচ্ছে, কিভাবে কান্না আটকে দুঃখ লুকাতে যাচ্ছে, অথচ জোর করার মতো সাহস নেই। ফায়েজ হাত বাড়িয়ে ঋতুর মুখে রাখলো, ভালোবেসে মুখটা তার দিকে ঘুরিয়ে নিল। বুকটা ছেদ করে উঠলো। মেয়েটা ভীষণ কষ্ট পেল, অভিমানীয় বটে। ফায়েজ বলল, তোর চেয়ে আর কে বেশি বাসবে আমায় ভালো? আধার ভরা জীবনে তুই তো আশার আলো, তুই আশার আলো রে, তুই তো আমার সব। ঋতু অবাক হয়ে তাকিয়ে রইল। সেই উজ্জ্বল ভাইয়ের বিয়ের পর আজ আবার ফায়েজ ভাইয়ের মুখে গান শুনেছে। শুধু ঋতু নয়, আশেপাশের সকলে তাকিয়ে রইল। দেখলো সবাই এক কঠিন ইস্পাতের নেই শক্ত পুরুষ কি করে ভালোবাসার কথা জানান দিচ্ছে আকাশের বাতাসে। জীবন থমকে দাঁড়ায় নানা রকম বাহানায়। তুই এসে জড়িয়ে আমায় বাঁধিস নতুন ভরসায়। ঋতুকে ছেড়ে ফায়েজ দূরে চলে গেল একটু। বাচ্চাগুলো ফায়েজকে ঘিরে ধরলো। ফায়েজ গান গাচ্ছে, বাচ্চারা নাচছে। ঋতুর চোখ ছলছল করছে। এত ভালোবাসা অথচ সে জানেও না। কি বকার মতো প্রশ্ন করলো, ভালোবাসেন আমায়? গান শেষ হলো, সকলে তালি দিল আবার যে যার মতো। ঋতু এখন আবার লজ্জায় মাথা নিচু করে বসে আছে। ফায়েজ পাশে বসলো, বুঝেও না বুঝার মতো চোখ তুলে তাকালো না। তারপর বলল, এখনো কি ম্যাডামের সংশয় আছে, নাকি আরো কিছু প্রমাণ দিতে হবে? এবারও মাথা নাড়ালো, মানে নেই। ফায়েজ ঋতুর বাচ্চামো দেখে হাসলো, একটু অভিমানী সুরে বলল, মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে। মুস্তাকিম খান
ফায়েজের বউ কথা বলতে পারে না এমন তো না, সো মুখ খুলতে হবে। বউ শব্দটি কর্ণপাত হতে আবারও ঠান্ডায় জমে গেল ঋতু। ফায়েজ হাত রাখলো ঋতুর কাঁধে, টেনে আনলো কাছে, 1 ইঞ্চিও ফাঁক নেই। এত কাছে এই প্রথম গরম নিঃশ্বাস পড়ছে ঋতুর শরীরে। কয়েক ঢুক গিলে নিল ঋতু, কাঁপছে ভীষণ। ঋতুর অবস্থা দেখে সশব্দে হেসে দিল ফায়েজ। ভর কালো ঋতু, এখানে হাসার মতো কি ছিল? ফায়েজ বলল, ধরতে এমন মূর্ছা যাস তবে কি আমি বাসর ছাড়া আরো 13 বছর কাটিয়ে দিব? শুন, খানবাড়ির মেয়ে, নিজেকে রেডি কর, পরীক্ষার পর আমার বউ আমার রুমে চাই। হয়েছে অনেক দূরত্ব, বাসর ছাড়া বিদ্ধ হতে আমি ফায়েজ রাজি না। ঋতুর আবার বিরক্ত লাগলো, কি ঠুট কাটা রে বাবা, কি সব বলে? পাবলিক প্লেসে কে এভাবে বাসর করার কথা বলে চিল্লাই? তারপর বলল, আইসক্রিম খাবি? ঋতুর উত্তরের অপেক্ষা করলো না আর, ফায়েজ চলে গেল রাস্তার ওপাশে আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম কিনতে। ফায়েজের যাওয়ার দিকে তাকিয়ে ঋতু হাসলো, তারপর বলল, আপনার ভালোবাসার ধরন আমি বুঝেছি খান সাহেব, ভীষণ ভালোবাসি আপনাকে আর আপনার ভালোবাসাকে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।